নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো উল্লাস মল্লিকের লেখা শ্বশুর বাড়ি। ওই যে মেয়েটিকে দেখছেন, ফর্সা রং, টানা টানা চোখ, ছিপছিপে চেহারা, ঘাড় পর্যন্ত চুল, ওই মেয়েটির নাম পিঙ্কা। পিতৃদত্ত নাম একটা আছে, যেটা স্কুল কলেজের সার্টিফিকেটেই বন্দি। সেটা হলো অলকানন্দা। ঠাকুমা প্রদত্ত এই নামটাকে আন্তরিক ঘেন্না করে পিঙ্কা। অলকানন্দা, উফ, হরি বল। এই জাতীয় নাম আদি প্রস্তর যুগে রাখা টাকা হতো বলে তার বিশ্বাস। তার চৌহদ্দির মধ্যে কোনো মেয়ের নামই অলকানন্দা নয়। ভাগ্যিস ছোটকা পিঙ্কা নামটা রেখেছিল। ওই নামেই সে এখন সর্বত্র পরিচিত। তাই এই গল্পে আমরা তাকে পিঙ্কা নামেই ডাকবো। বলে রাখা ভালো, পিঙ্কাই এই কাহিনীর নায়িকা। তাহলে নায়ক কে? এই ব্যাপারটা একটু গোলমেলে। দুজন পুরুষ এই কাহিনীতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাদের মধ্যে কাকে নায়কের মর্যাদা দেয়া যায় সেটা মীমাংসা করা আমার পক্ষে বেশ কঠিন। তাই পাঠকের জন্য তোলা থাকলো বিষয়টা। তারাই সিদ্ধান্ত নিন। আমরা বরং মূল গল্পে ঢুকে যাই। এখন সকাল 7টা। চা খাওয়া শেষ করে পিঙ্কা নিজের ঘরে। এখানে বলে রাখা দরকার, সে এখন তার বাপের বাড়ি আনন্দপুরে, তার শ্বশুর বাড়ি পরমানন্দপুর। পরমানন্দপুর জায়গাটা আনন্দপুর থেকে একটু দূরে, লোকাল ট্রেনে ঘন্টাখানেক। মাসে অন্তত একবার আসে সে আনন্দপুরে। একাই আসে, কারণ তার হাজব্যান্ড মৈনাক যে অফিসে চাকরি করে সেখানে ছুটি খুব কম। মাঝে মাঝে রবিবারও বাড়িতে থেকে কাজ করতে হয়। তার পক্ষে যখন তখন শ্বশুর বাড়ি আসা সম্ভব নয়। এটা নিয়ে পিঙ্কার অবশ্য কোনো অভিযোগ নেই। সে যথেষ্ট স্মার্ট, আধুনিক। ঠাকুর ব্রত উপবাস তো দূরের কথা, শাঁখা সিঁদুরও পড়ে না। ফলে বিয়ের 4 বছর পরেও তাকে কলেজ গার্ল বললে দিব্যি চালিয়ে দেওয়া যায়। তাকে কলেজ গার্ল বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। এই ধরনের মেয়ের 1-1.5 ঘন্টার পথ পেরিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াটা কোনো সমস্যাই নয়। বিশেষ করে সেটা যদি হয় বাপের বাড়ি। তাছাড়া পিঙ্কার খুব জোরালো একটা আত্মবিশ্বাস আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, যে কোনো জায়গায় সে একাই ঘুরে আসতে পারে। তাকে বিপদে ফেলবে এমন শর্মার জন্মাতে বাকি। বাপের বাড়ি এলে সাধারণত
বাপের বাড়ি এলে সাধারণত 2 থেকে 3 দিন থাকে পিঙ্কা। এবার সেই রুটিনের কিছুটা ব্যত্যয় হয়েছে। প্রায় 1 সপ্তাহ আনন্দপুরে আছে সে। কারণ যেদিন পরমানন্দপুর ফেরার কথা সেই দিনই ছন্দপতন হয়েছে। বাথরুমে পা হড়কায় পিঙ্কা। বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। ভাগ্য ভালো হাড়গোড় কিছু ভাঙেনি, কিন্তু জায়গাটা বেশ ফুলে আছে, সেই সঙ্গে যন্ত্রণা। পিঙ্কাদের পারিবারিক চিকিৎসক ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেন, সঙ্গে ওষুধ আর বিশ্রামের পরামর্শ। ফলে সেদিন আর যাওয়া হয়নি পিঙ্কার। ঠিক ছিল, যতদিন না পায়ের অবস্থা স্বাভাবিক হয় সে আনন্দপুরেই থেকে যাবে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু সেদিন রাত 10টা 16 মিনিটে আসা একটা ফোন সব হিসেব গুলিয়ে দিল। না না, কোনো হুমকি বা জালিয়াতির ফোন নয়, খুব নিরীহ একজনের ফোন। সেজন কে সেটা অনুমান করতে কারো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মৈনাকের ফোন। দেখে একটু অবাকই হয়ে গেল পিঙ্কা। পিঙ্কার পতনের পর সারাদিনে অন্তত 4 কথা হয়েছে মৈনাকের সঙ্গে। প্রতিবারই মামুলি সব কথা, ব্যথা কমেছে কিনা, মনে করে ওষুধ খাচ্ছে কিনা ইত্যাদি। রাতের খাবার খেয়ে শুয়েও পড়েছিল পিঙ্কা, সেই সময়ই ফোন ধরতেই মৈনাক বলে উঠল, হ্যালো পিঙ্কা, বিরাট বিপদ। বেশ ভয়ার্ত গলা মৈনাকের। পিঙ্কা একটু অবাক হয়ে গেল, চোর ডাকাত কিছু পড়লো নাকি? বাড়িতে সোনা দানা অবশ্য বিশেষ কিছু নেই, অল্প কিছু টাকা পেতে পারে। তাই নিজেকে শান্ত রেখেই পিঙ্কা বলল, কি হয়েছে? মৈনাক বলে উঠল, আরে এখানে যে বিরাট বিপদ। পিঙ্কা বলল, আরে কি হলো সেটাই তো জানতে চাইছি। মৈনাক বলল, বাবা এসেছে। মানে? মানে আবার কি? বাবা ফিরে এসেছে। এবার প্রবল বিস্মিত হলো পিঙ্কা। বলল, কার বাবা? মৈনাক বলল, কার আবার তোর? পিঙ্কা বলল, আমার বাবা? আমার বাবা তো অনেকক্ষণ ফিরে এসেছে অফিস থেকে, খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। কি আজগুবি বকছিস? মৈনাক বলল, সরি, তোর নয়, আমার বাবা। এবার আরো বিস্মিত হলো পিঙ্কা। বলে, তোর বাবা? হ্যাঁ, আমার বাবা, মানে তোর শ্বশুর মশাই। পিঙ্কা বলল, তোর তো গাঁজার নেশা ছিল না, কবে থেকে ধরলি? গাঁজার নেশা কিন্তু ভালো না। আমি কলেজ লাইফে একবার ধরেছিলাম, তখন এমন সব উদ্ভট চিন্তা মাথায় আসতো, বাড়ির লোক বহু কষ্টে নেশা থেকে বার করে এনেছিল আমায়। মৈনাক কিঞ্চিৎ করুণ গলায় বলল, বিশ্বাস কর, ওসব গাঁজা চরস কিচ্ছু নয়, নির্ভেজাল বাবা। তোর বাবা তো মরে গিয়েছে, সেটাই তো। পিঙ্কা বলল, তাহলে
কি বলতে চাইছিস, বাবার আত্মা? আমার তো মাথায় কিছু ঢুকছে না। শোন, তোর মনে হচ্ছে কিছু ধান্দা আছে, চালাকির চেষ্টা করবি না। ভূতটুতে আমার বিশ্বাস নেই। আরে না না, ভূত হতে যাবে কেন? স্বয়ং বাবা, একেবারে রক্ত মাংসের বাবা। তাহলে মৃত্যুর ব্যাপারটা? মৈনাক বলল, আসলে ব্যাপারটা তো আমরা অনুমান করেছিলাম। মায়ের মৃত্যুর 3 মাস পর বাবা একদিন হঠাৎই উধাও হয়ে যায়। প্রচুর খোঁজাখুঁজি, থানা পুলিশ হয়েছিল, কোনো লাভ হয়নি। এক পুলিশ অফিসারই বলেছিল ধরে নিন মরেই গেছে। আমি সরল মনে সেটাই ধরে নিয়েছিলাম। এখন দেখছি ভুল করেছি, বাবা বেঁচেই আছে। ঠিক বলছিস, তোর বাবা? কেউ বাবা সেজে ভাওতাবাজি করছে না তো? আরে আমার বাবাকে আমি চিনব না? নির্ঘাত বাবা। পিঙ্কা বলল, তা এখন তার দাবি কি? দাবি তেমন কিছু নেই, এসে নিজের ঘরে ঢুকে গিয়েছে। কখন এসেছে? মৈনাক বলল, তোর লাস্ট ফোনটা করলাম। মৈনাক বলল, তোকে লাস্ট ফোনটা করলাম তারপরেই, ওই ধর সন্ধে নাগাদ। তোর ফোনটা ছাড়ার পর দেখলাম শটান সামনে দাঁড়িয়ে। মাইরি, বুকের ভিতর এমন ধক করে উঠেছিল। আমি বললাম, কে আপনি? বলল, আমি তোর বাপ রে হারামজাদা। নিজের বাপকে চিনতে পারছিস না? কেমন কুলাঙ্গার তুই? আমি বললাম, এতদিন কোথায় ছিলে? বলল, তোর মা মরে যাওয়ার পর বৈরাগ্য এসেছিল। পুদুচেরির একটা আশ্রমে গিয়ে উঠেছিলাম, দীক্ষা নিয়েছিলাম, সাধন ভজন করতাম। কিছুদিন আগে গুরুজি ডেকে বললেন, শোন, তোর সন্ন্যাস জীবনে আপাতত একটা ব্রেক দরকার। তুই বাড়ি যা, গিয়ে কিছুদিন সংসার ধর্ম পালন কর। এটাও এক ধরনের সাধনা, সকলে পারে না। তোর মধ্যে সেই আধার আছে। একটা সময় তুই নিজেই বুঝতে পারবি আশ্রম আবার তোকে ডাকছে, তখন তুই চলে আসবি। এটাকে বলে দ্বিমুখী সাধনা, একটা থেকে আর একটাতে সুইচ ওভার করা।